দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, সঙ্গে আছে মাসুদ মিশা। আপনারা জানেন নেপালে ভয়াবহ ভূমিধসে প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে, 6 শতাধিক মানুষ, এর মধ্যে বেশিরভাগই পর্যটক এখন পর্যন্ত নিখোঁজ। বাংলাদেশ নেপালের এই শোকে, এই পরিস্থিতিতে সর্বাত্মক সহায়তার জন্য প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে নেপালের জন্য প্রার্থনা শুরু করে আমরা এই আজকের আয়োজন শুরু করছি। আমরা মূলত এই অনুষ্ঠানে কথা বলি রাজনীতি নিয়ে। আগামীকাল সংসদের তৃতীয় অধিবেশন বসছে এবং সংসদে জুলাই সংস্কারের আলোকে যে ধরনের সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ছিল, সে ধরনের কমিটি শেষ পর্যন্ত গঠিত হচ্ছে না, কারণ সভাপতি পদে জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে কারো নাম দেওয়া হয়নি। একই সাথে 6 মাসে অর্থনীতি কেমন আছে, দ্রব্যমূল্য, মানুষের স্বস্তি কতখানি আসলো, বিনিয়োগ কতখানি আসলো, সেটাও বুঝতে চাই। একটু বুঝতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন 3 জন সম্মানিত অতিথি। আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। মিস্টার খান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর সাইমা হক বিদিশা। প্রফেসর বিদিশা, আপনাকেও স্বাগত। এবং আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী এমপি, তিনি গাজীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরেরও সাবেক সভাপতি। আমরা রাশেদ খান, নেপালের পরিস্থিতি নিশ্চয়ই দেখেছেন। আমরা এতদিন জলবায়ু পরিবর্তন, তার ক্ষতিকর প্রভাব নিয়ে নানান আলোচনা করতাম। আমরা পানির তোরটা যদি খেয়াল করেন, সামনে যা পড়েছে সব কিছু ভেসে গেছে। অনেক বিদেশি পর্যটক সেখানে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য সবাই, এবং নেপালে আমরা এ ধরনের বিপর্যয় 2015 সালের ভূমিকম্পের কথা মনে পড়ে। সে জায়গায় এটাই আমাদের সরকারের অবস্থান এরই মধ্যে পরিষ্কার। বাংলাদেশি যারা আছে তাদের বিষয়ে আলাদা করে কোনো খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়েছে কিনা? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, নেপালে বাংলাদেশ থেকে অনেকে ঘোরার জন্য পর্যটক হিসেবে যায়। তো এখনো পর্যন্ত আসলে এই সংখ্যাটা জানা সম্ভবপর হয়নি। তবে যে ঘটনা ঘটেছে এটি আসলে খুবই দুঃখজনক। মানে হঠাৎ করে এইভাবে পাহাড়ি ঢল এসে বিল্ডিং সহ যা কিছু ছিল সব পানির সাথে আসলে ভেসে গেল। তো আমরা শোক জানাই, আমরা দোয়া করি, প্রার্থনা করি, এবং এই শোক আসলে তাদেরকে খুব বেশি সান্ত্বনা দিতে পারবে এরকম আমরা মনে করছি না। কারণ যে প্রাণহানি হয়েছে এটা আসলে আমি মনে করি যে এটা আসলে শুধুমাত্র তাদের জন্যই যে শোকের বিষয় এরকম না, এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। যে কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। জি, আমরা আলাদা করে এটি নিয়ে আলোচনা এখন করার মতো তথ্য আমাদের কাছে নাই। প্রফেসর বিদিশা, আপনি এই যে জলবায়ু পরিবর্তন, তার ক্ষতিকর প্রভাব, অর্থনীতিতে প্রভাব, ধরেন নেপালের মতো একটি দেশ যেটা ট্যুরিজম বেসড, এই ঘটনা তো পর্যটকদেরকেও নিশ্চিতভাবে একটা নেতিবাচক বার্তা দিবে। আপাতত আমরা হয়তো প্রার্থনাই করছি, কিন্তু আমরাই বা আসলে কতখানি প্রস্তুত এই ধরনের দুর্যোগ মোকাবেলায়? জি, ধন্যবাদ। মূলত আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন সময়ে আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি, বন্যা থেকে শুরু করে নদী ভাঙন, খরা, বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা করে আসছি। এর সাথে সাথে কিন্তু আরো দুটো জিনিস আমি এখানে যুক্ত করব। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা অবশ্যই ভূমিকম্পের বিষয়টা একটা আমাদের জন্য একটা বড় ধরনের কিন্তু সতর্ক হওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে, এবং এর পাশাপাশি সেটা হচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো। তো এই সমস্ত কিছু নেপালের ঘটনা থেকে যদি আমরা কিছুটা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, যে এই জায়গাগুলোতে আমাদের কিছু টাইম লাইন দিয়ে একটা পথনকশার দরকার আছে, যে পথনকশা অনুযায়ী বিশেষ করে আমরা যখন জলবায়ু পরিবর্তনের দিকে, একদিকে যেমন আমরা জলবায়ু পরিবর্তনের কারণে যে নেতিবাচক প্রভাবগুলো সেগুলো ঠেকাবার যেমন চেষ্টা করব, সেটা যেমন একটা দিক, আর আরেকটা দিক হচ্ছে যে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের বিশেষ করে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালতগুলোতে কি ধরনের আসলে ব্যবস্থা রয়েছে, কি ধরনের প্রস্তুতি রয়েছে, সেগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করা, এই জিনিসগুলো খুব জরুরি। সালাউদ্দিন আইয়ুবী সাহেব, আমরা নিশ্চয়ই যারা
মারা গেছেন তাদের জন্য প্রার্থনা করছি, যারা এখনো নিখোঁজ তারা ফিরে আসুক। এখানে প্রচুর বিদেশি মানুষ আছে। ফলে আপা বলছিলেন যে আমাদের যদি এরকম ভূমিকম্প হয়, আমাদের এখানে বজ্রপাতে প্রচুর মানুষ মারা যায়, আপনি জানেন। আমরা আসলে কতখানি প্রস্তুত? আপনি যদি ভিডিওটা দেখেন, যে ঢেউয়ে পানি গেছে, মানে তার মাঝখানে ফায়ার সার্ভিস ছিল না, ক্যান্টনমেন্ট ছিল না, থানা ছিল, আসলে কিছুই কিন্তু মানে নাই। ফলে এই যে প্রাকৃতিক বিপর্যয়, সে ধরনের বিপর্যয় থেকে মোকাবেলার জন্য আপনারা মানে সংসদে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন সামনে? আমরা জানি হয়তো সুযোগ হয়নি এখনো খুব একটা। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ। আমরা শুরুতেই নেপালের এই ঘটনায় বিশেষ করে যারা পরিবার এখানে ভুক্তভোগী রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদেরকে মহান আল্লাহ উচ্চ মাকাম দান করুন সেই প্রার্থনা করছি। এখানে দেখুন, বাংলাদেশের জন্য একটা বড় শিক্ষা রয়েছে এই ঘটনা থেকে। বাংলাদেশে যখন বলা যায় যে এই সরকার আসলো, তার কিছুদিন পরেই মহেশখালীতে এবং চট্টগ্রাম অঞ্চলে একটা বড় বন্যা হয়েছে, আপনারা দেখেছেন। এর আগে আগের বছর ফেনীতে একটা বড় ঢল এসেছে। এর আগের বছর একটা ঘটনা ঘটেছিল, সিলেট অঞ্চলে বড় বন্যা হয়েছে। সাধারণত যে অঞ্চলগুলোতে এরকম বন্যা হয় না, এরকম ডিফারেন্ট কিছু ঘটনা ঘটেছে। আপনি নেপালের এই ঘটনা আমি আস্তে আস্তে পড়ছিলাম, আর নেপালে আমার একজন বন্ধু আছে, তার সাথে শেয়ার করেছিলাম যেখানে এই ঘটনা ঘটেছে, পাহাড় ধস যে ঘটনা ঘটেছে, এই এলাকাতে সাধারণত এত বড় ধরনের বিপর্যয় আগে কখনো ঘটেনি, এবং এটা এদিক থেকে সবাই সেফ বা সিকিউর কিছু প্লেস হিসেবে সবাই মনে করত। বাংলাদেশ থেকে এখানে শিক্ষার হলো যে কল্পনার বাইরে, চিন্তার বাইরে গিয়ে যখন কোনো ঘটনা ঘটে তখন এটা মোকাবেলা করা খুব কঠিন হয়, কারণ প্রিপারেশনটা প্রস্তুতি থাকে না। এইখান থেকে শিক্ষা হলো যে আমরা সকল ক্ষেত্রে সবসময় যাতে একটা র্যাপিড অ্যাকশনে যেতে পারি, এরকম একটা প্রিপারেশন থাকা দরকার। বাংলাদেশে কেন জানি সব ইস্যুতে একদম হাইয়েস্ট অথরিটির এঙ্গেজমেন্ট ছাড়া রেমেডিটা আসে না, খুব র্যাপিড রেমেডিটা আসে না। কোনো কিছু হইলে দেখা যায় যতক্ষণ না প্রধানমন্ত্রী সেটা সফর করেন, কোনো ডিসিশন দেন, তখন হয় না। যেন আমি বলবো সংশ্লিষ্ট যে দপ্তর আছে সেই দপ্তরের একটা বড় দায় এবং প্রিপারেশন থাকা। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে, আগামীকাল সংসদের অধিবেশন বসছে, আপনি সংসদের নতুন সদস্য। ফলে আমরা দেখলাম যে এই সংসদটাই বিরোধী দলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব করা হয়েছিল। আপনারা অভিমান করে অথবা যে কোনো কারণে সেই সুযোগটা নেননি বা দেননি। এমনকি স্থায়ী কমিটি যেগুলো গঠন করার একটা বাধ্যবাধকতা আছে, 13টি স্থায়ী কমিটি, সেখানেও সভাপতি পদে বিরোধী দল থেকে সদস্যদের নাম চাওয়া হয়েছিল। সেই নামটিও সম্ভবত জামায়াত দেয়নি এবং দিবে না বলে বিরোধী দলীয় জোট থেকে জানানো হয়েছে। তার মানে কি বিরোধী দলবিহীন হতে যাচ্ছে স্থায়ী কমিটির সভাপতি? এবং এটা তো গুরুত্বপূর্ণ পদ, মানে মন্ত্রণালয় কি করবে বা রাশেদদের সরকার যে সিদ্ধান্ত নেবে সেগুলোকে চ্যালেঞ্জ করা, আইনিভাবে প্রশ্ন তোলা, সেটার তো একটা বড় সুযোগ স্থায়ী কমিটিতে ছিল। সেটা আপনারা কেন নিচ্ছেন না? আজকে আবার কিন্তু চেয়েছে তারা। দেখুন, আমি এখানে একটু আমি বলবো মানে তথ্যগত আছে, সেটা হলো যে আপনি যেটা বলেছেন জামাত ইসলাম দেয়নি, এইটা বিষয়টা এরকম নয়, বা এটা একটু ক্লারিফিকেশনের সুযোগ আছে আমি মনে করি। প্রথমত হলো দেখেন, জামাত ইসলামী দেয়নি বা দিচ্ছে না এটার যৌক্তিকতা নাই। এটার প্রমাণ হলো সরকারি হিসাব কমিটি, একটা কমিটি আছে হ্যাঁ, পাবলিক অডিট কমিটি, যেটা পাবলিক অডিট কমিটির সভাপতি কিন্তু জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মানে কমিটির সভাপতি পদে জামাত ইসলামীর একজন আছে, যেটা সরকার দিয়েছিল। অর্থাৎ সরকার যাকে মানে দেওয়ার সুযোগ মনে করেছে দিয়েছে, জামাত ইসলামী সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং সরকারের অ্যাপ্রোচগুলো যখন এরকম থাকে যে জামাত ইসলামকে দিতে চায়, তখন এটা নেওয়া সহজ হয়, বা বিরোধী দলকে দিতে চায়। কিন্তু কিছু অ্যাপ্রোচ থাকে এরকম যে আসলে আমি দিতে চাই না, তখন যারা নিতে চায় তারাও আসলে সেই সুযোগটা তাদের থাকে না। এটার অ্যাপ্রোচটা কেমন দেখেন, কিন্তু সংবিধান সংশোধন কমিটির যেই একটা কমিটি করা হয়েছে, সেই কমিটিতে জামাত ইসলামী বা বিরোধী দল থাকবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এবার এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো পেপার আমি অন্তত সংসদ সদস্য হিসেবে পাই নাই, বা আমাদের ছোট একটা, আমি আপনাকে একটু কোট করি, নুরুল ইসলাম মনি বলছেন, যিনি আমাদের চিফ হুইপ, তিনি জানিয়েছেন যে সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনের কাজ শেষ হবে
এবং যেহেতু আপনারা সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বর্জন করেছেন, সে কারণে 13টি স্থায়ী কমিটির সভাপতির পদ হারাচ্ছে বিরোধী দল। এজন্য বিরোধী দলের অনাগ্রহকেও তিনি দায়ী করেছেন। দেখেন, মানে অনাগ্রহ আর নাম দেয়নি, দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মানে তিনি যদি অফিসিয়ালি নাম চেয়েছেন এরকম কোনো কথা বলতেন, তাহলে কিন্তু এটা লিগ্যালিটি ছিল যে আমরা যেটা বলছি যে নাম দেয় নাই জামাত ইসলামী। অফিসিয়ালি জামাত ইসলামী এখানে নাম দিচ্ছে কি দিচ্ছে না, এই কাজগুলো একেবারে খুব সহজেই এই একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার কোন প্রক্রিয়া পর্যন্ত তিনি গিয়েছেন, যাওয়ার পরে বলছেন যে বিরোধী দল অনাগ্রহ দেখিয়েছে। তিনি রেফার করছেন সংবিধান সংশোধনে গঠিত যে কমিটি, সেখানে তো আপনার নাম দেন। এটা তো জামাত ইসলামী বা বিরোধী দল একেবারে স্পষ্ট করেই বলেছে যে সেখানে আমরা নাম দেই নাই। সেইখানে নাম না দেওয়া, স্থায়ী কমিটিতে নাম দেওয়া, এটা দুটো তো মানে আমি মনে করি যে এক না। এই জায়গা থেকে সরকার চাচ্ছে যে যেহেতু সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থাকছে না, সুতরাং স্থায়ী কমিটিতে বিরোধী দল যাতে না থাকে, সভাপতি পদে যাতে না থাকে, এটা সরকার চাচ্ছে না। এই কথাটাই চিফ হুইপ কিন্তু এখানে বলার চেষ্টা করেছেন। দেখুন, এখানে সরকার বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে চায় না জুলাই সনদ বা এই সংস্কারের ভিত্তিতে যে প্রক্রিয়া সংসদ চলার কথা, এটা যে চায় না, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ হলো কিছুদিন আগে হয়ে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার তিনি ওই ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরে বলেছেন যে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের আগে এমন একটা সংস্কার করব যাতে সংসদ সদস্যরা নির্বিঘ্নে 70 অনুচ্ছেদের প্রশ্নে ভোট দিতে পারবে, এই কথা তিনি বলেছিলেন। কিন্তু কি হলো, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ যখন আসলো, তখন এই চিফ হুইপ সাহেবই তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আবার তাদের দলীয় ফোরামে বলেছেন, খুব শক্ত করে বলেছেন যে দলের বাইরে গিয়ে ভোট দিলে তিনি আর সংসদ সদস্য। 70 অনুচ্ছেদ এখনো সংশোধন হয়নি, এটা আগে হওয়ার সুযোগ ছিল। হ্যাঁ, এটা আগে হওয়ার সুযোগ, কিন্তু সেটা না হওয়ার পরেও তো আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, সেলিব্রেশন করেছেন। এটা কি তাহলে আপনারা আপোষ করলেন? নিঃসন্দেহে না, এইটাই হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নির্বাচনে যিনি বিজয়ী হবেন তাকে সবাই সানন্দে গ্রহণ করে নেবে, এটা নিয়ে প্রশ্ন তুলবে না। এটাই গণতন্ত্রের চর্চা, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বাংলাদেশের চর্চাটা এরকম, যিনি পরাজিত হয় তিনি সবসময় দায় দেয়, তিনি সবসময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে, তিনি সবসময় বরণ করে নেওয়ার বিপরীতে তিনি তাকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়া গ্রহণ করেন। আমি মনে করি এটার যথাযথ প্রক্রিয়া। আমি একটু রাশেদের কাছে আসি। রাশেদ, এই যে ধরেন আনুপাতিকভাবে প্রায় 11টি বা 12-13টি সংসদীয় কমিটির সভাপতির পদ জামাত ইসলাম সহ বিরোধী দল পাওয়ার কথা, সংসদীয় হিসাব কমিটির কথা যেটি বলছিলেন এমপি সাহেব, সেটি তো আছেই। এখন উনি বলছেন যে প্রপারলি অ্যাপ্রোচই করা হয়নি বিরোধী দলকে, মানে যে প্রক্রিয়ায় নিশ্চয়ই একটা নিয়ম কানুন আছে, সংসদের কার্যপ্রণালী বিধি। তাহলে কেন চিফ হুইপ এটি বলছেন যে তারা এই সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বর্জন করছেন বলে তারা সংসদের স্থায়ী কমিটির সভাপতির পদ পেতে পারেন না? দেখেন, প্রথমত প্রশ্ন হলো জামাত ইসলাম এই সংবিধানকে মানে কি না। জামাতের বিভিন্ন এমপিরা, নেতারা বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়ে থাকে যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। তবে জামাতের আমিরের যে বক্তব্য সংসদে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে আমরা কোথায় বলেছি যে আমরা এই সংবিধান মানি না, আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। তবে তাদের সাথে জোটে আছে এনসিপির নেতারা, সংসদে দাঁড়িয়ে বারবার বলছে 72-এর সংবিধান মানি না, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। আচ্ছা, যাই হোক, এখন জামাত ইসলাম তার অবস্থান যদি স্পষ্ট করে, আগামীকাল থেকে আবার অধিবেশন শুরু হবে, তাহলে আসলে আমাদের বুঝতে সহজ হয়। না, কিন্তু জামাত তো সংবিধান মেনে শপথ নিয়েছে, রাষ্ট্রপতিকে ভোট দিয়েছে। তারা বলে যে আমরা জুলাই জাতীয় সনদ মেনে আমরা শপথ নিয়েছি। তারা বিভিন্ন বক্তব্যে এই তথ্য উত্থাপন করে। আচ্ছা, এবার আসি, দেখেন, এই যে আপনি সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় আপনি রাষ্ট্রপতির নির্বাচনে অংশ নিয়েছেন, তার মানে কি? তার মানে যদি আপনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেন সাংবিধানিক প্রক্রিয়ায়, তাহলে সাংবিধানিক অন্যান্য প্রক্রিয়ায় আপনি কেন অংশ নেবেন না? সংবিধান সংশোধনী যে কমিটি, সেই কমিটিতে আপনি কেন অংশ নিচ্ছেন না? আবার আজকে দেখলাম যে এই 11 দলীয় জোট তারা প্রেস ব্রিফিং করে বলেছে যে বিভিন্ন যে সংসদীয় কমিটি, সেটার প্রধান আমাদেরকে করতে হবে। আমার প্রশ্ন হলো যে কেন আপনাদেরকে করতে হবে, যেখানে আপনারা সংবিধান মানেন না, আবার কখনো মানেন? আপনাদের অবস্থান স্পষ্ট করেন। মানে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সংবিধানের দোহাই দিবেন, আর যখন মনে হবে যে না এখন সংবিধান মানলে সমস্যা, আপনি মানবেন না। এটা তো হয় না। যদি সংবিধান মানেন তাহলে সাংবিধানিক সকল প্রক্রিয়ায় আপনাকে অংশ নিতে হবে। যদি আপনি সংবিধান সংশোধনী কমিটিতে অংশ নেন,
তাহলে বাকিগুলোতে আপনি প্রধান বলেন বা জুলাই জাতীয় সনদে আমরা যতটুকু ঐক্যমতে এসেছি সেই অধিকারগুলো আপনি ভোগ করতে পারবেন। আপনি শুরুতেই তো ডেপুটি স্পিকার পাইতেন, তাই না? বিএনপির পক্ষ থেকে অফার করা হয়েছিল, আপনি কেন নিলেন না? এখন তো মনে হয় আফসোস করতেছেন, তাই না, যে আমরা তো আসলে সেটা কেন নিলাম না। আচ্ছা, এবার মানে আপনার কি ধারণা তাহলে স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দল থেকে থাকবেন তারা? না, যদি তারা ওই সংবিধান মানেন এবং সংবিধান সংশোধনী যে কমিটি সেখানে কিন্তু অংশ নেন। সংবিধান না মানলে কি কারো সংসদ সদস্য পদ থাকার সুযোগ আছে রাশেদ খান? না, তারা তো আসলে স্পষ্ট করতেছে না, তারা কখনো মানতেছে কখনো মানতেছে না। একজন এনসিপির মানে এমপি তিনি যে সময় সংসদে দাঁড়িয়ে বলেন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, সেই সময় কি তার সংসদ সদস্য পদ নাই? আছে তো। অন্তত এই মুহূর্তে তো আসলে নানানমুখী সংকট রয়েছে, সমস্যা রয়েছে, এর মধ্য দিয়েই তো আসলে আমাদেরকে অতিবাহিত হতে হচ্ছে। আচ্ছা, আমি একটু জামাত ইসলামের যদি অন্য বিষয় নিয়ে আমি কথা বলার সুযোগ পাই। দেখেন, জামাত ইসলাম তার একটি মানে ছায়া সরকার গঠন করেছে এবং সেটি ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। আমার কথা হলো যে এই মুহূর্তে তো আসলে ১১ দলীয় ঐক্যজোট, তাহলে জামাতের ছায়া সরকারে এনসিপি কেন আউট? কেন এবি পার্টি নাই? কেন অন্য দল নাই? এই পার্টি তো সংসদে নাই। না, সংসদে তো আপনার ওই যে আইনমন্ত্রী যাকে বানিয়েছে সংসদে তো শিশির সাহেব, জি। ভাইও নাই। হ্যাঁ জি। হ্যাঁ, আমি তো রাশেদ ভাইও তো সংসদে আমি নাই, তো কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ ইয়ে সহকারী, মানে হয়েছে, রাজনৈতিক সহকারী, সরকার সেটা তো ভিন্ন ইয়ে করছে না। প্রেক্ষাপট। কিন্তু আমার কথা হলো যে সংসদে তো আপনার ওই যে আজাদ ভাইও নাই, সে তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। না, সেটা তো টেকনোক্র্যাট কোটা। আপনার বানিয়েছেন, আপনার ডক্টর খলিলকে বানিয়েছেন টেকনোক্র্যাট কোটায়, হুমায়ুন সাহেবকে বানিয়েছেন। না, তো আমিনুল টেকনোক্র্যাট ইসলাম, 10% তো এইটা বিধান তাদেরকে আছে। বানাতে পারতো। জি। অন্যান্য যারা আছে তাদেরকে তো বানানো যেত। আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় যায়, তাদের সরকার গঠন, সরকার পরিচালনা কেমন হবে, এই ছায়া সরকার মোটামুটি একটি ধারণা দিয়েছে। দেখেন, আবরার ফাহাদের খুনিদের আইনজীবীকে আইনমন্ত্রী বানানো হয়েছে, ছায়া আইনমন্ত্রী, এবং এটি নিয়ে আবরার ফাহাদের ভাই তিনি প্রতিবাদ জানিয়েছেন যে জামাত ইসলাম আমার ভাইয়ের খুনিদের যিনি আইনজীবী ছিলেন তাকে আইনমন্ত্রী বানিয়েছে, আইনের শাসন কায়েম করবে, এইভাবে জামাত ইসলাম। এরপরে দেখেন জামাতের আরেকজন শ্যাডো ক্যাবিনেট দিয়ে তো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হচ্ছে না। না, এটা তো একটা পরিবর্তনের বিষয় না, বিষয়টা হলো জিনিস, মনস্তাত্ত্বিক বিষয় জি। যে আপনি কাদেরকে সেখানে জায়গা করছেন। আপনি ক্লিয়ার করেন, নোট করেন প্লিজ। আমি যদি ভাই একটু সুযোগ দিয়েছে যে বলি। আচ্ছা বলেন। চলো, ছায়া সরকার, সেখানে আমারও ছবি দেখলাম, নাম দেখলাম। আপনি ক্রীড়া প্রতিমন্ত্রী, যাই হোক, ক্রীড়ামন্ত্রী, যুব দেখলাম আর ক্রীড়া। কি। এই তথ্য কোথায় পাইছে? এটার ভ্যালিডিটি কি? জামাতের পক্ষ থেকে কোথাও বলা হয়েছে কিনা, বা জামাতের অফিসিয়াল ফেসবুক পেজ বা কোথাও আছে? ওই ওয়েবসাইট আছে, জামাত ইসলামী নিয়মিত ব্রিফিং করে। আজকেও আমি স্থায়ী কমিটির একটা বৈঠক ছিল জামাত ইসলাম, স্থায়ী কমিটি বলতে নির্বাহী কমিটি বলে, জি। সেখানে তারপরে বেশ কিছু সাংবাদিক দেখেছি। আমি তাদেরকে জিজ্ঞেস, আপনারা এই তালিকা কোথায় পেলেন? কারণ ঢোকার সাথে সাথে কয়েকজন সেই সাংবাদিকরা জিজ্ঞেস করতে, কি খবর মন্ত্রী মহোদয়, কেমন আছেন? বলে যে কোথায় পেলেন এই তথ্য? জামাতের অফিসের কেউ এই তথ্য জানে না। তার মানে এই তথ্য এখন পর্যন্ত ভেরিফাইড না, কাজে এটা নিয়ে মূলধারার কোনো গণমাধ্যমে সম্ভবত আসে না। যেখানে আমি আগামী সময়ে দেখেছি সেটাও তো একটি নতুন পত্রিকা, তাই না? তো দেখেন, এখন যেহেতু ভাই মৌখিকভাবে প্রতিবাদ জানাচ্ছেন, জামাতের আমির তিনি কিন্তু এখনো পর্যন্ত প্রতিবাদ জানাননি, অফিসিয়ালি এটার প্রতিবাদ জানাননি। তার মানে এই ধরনের একটি লিস্ট গণমাধ্যমের কাছে গিয়েছে না, সেটা তো জামাত ইসলাম বরাবরই বলে আসছে তার একটি শ্যাডো ক্যাবিনেট করবে, সেটার হয়তো প্রক্রিয়া চলছে। এখন ধরেন এরকম খবরও তো বেরিয়েছিল যে শহীদুদ্দিন চৌধুরী আইনি স্বরাষ্ট্রমন্ত্রী কেউ তাকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু এরকম কোনো প্রজ্ঞাপন তো হয়নি। সালাউদ্দিন সাহেব স্থানীয় সরকার মন্ত্রী, সেটা তো হয়নি। ফলে এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা। সেটা তো আসলে মন্ত্রিত্ব রদবদল হচ্ছিল, সেই আলোচনার জায়গা থেকে কিছু কিছু গণমাধ্যমে একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে, সেটা ভিন্ন বিষয়। সেটি প্রকৃত সরকার, ফলে ওনাদের না, সেটা তো আসলে মানে এরকম তো বিভিন্ন গণমাধ্যমে আসতেছে যে মন্ত্রীর তালিকায় অমুক অমুক রয়েছে, রদবদল হচ্ছে, অমুক অমুক আসতে পারে। তো এইটা আসলে যদি জামাত ইসলাম অফিসিয়ালি আজকে প্রেস ব্রিফিং করলো, তারা কি ডিজন করেছে? করে নাই। তো আমার প্রশ্ন হলো যে আসলে যে ছায়া সরকার গঠিত হয়েছে, অবশ্যই হয়েছে, মানে এটা হয়তো তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চেয়েছিল, সেটা আসলে সেটি হোক। তারপরে আমরা শেষ করি না, আমার প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে জামাত ইসলাম কেন সেখানে একজন নারী প্রতিনিধি রাখে নাই, কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সেখানে নাই? এইটা ফাইনাল লিস্ট, এ নিয়ে ওটা লিক হয়ে গেছে।
Anyhow এটা হতে পারে, না, এটা যদি leak হয় হয়ে গেছে, তাহলে তারপরে তবে- আমরা নিশ্চিতভাবে জামাতকে এই প্রশ্ন করব, এই গ্যারান্টি আপনাকে দিচ্ছি। আমি একটু ম্যাডামের কাছে ফিরছি। ম্যাডাম, আপনি কি এই ইস্যুতে কিছু অ্যাড করতে চান, যে এই যে সংসদীয় স্থায়ী কমিটি যেগুলো হচ্ছে, সেগুলোতে যে বিরোধী দল থাকছে না বা থাকছে, সেটা তো বাংলাদেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে একটা ইতিবাচক বার্তা দেওয়ার কথা, যেটা সরাসরি অর্থনীতির সঙ্গে, বিনিয়োগের সঙ্গেও জড়িত। স্বাভাবিকভাবে আমরা তো আসলে বর্তমানে যে সংসদীয় যে গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সেখানে আলাপ আলোচনা হবে, সবার অংশগ্রহণ থাকবে এবং জনগণের ভোটে নির্বাচিত যারা প্রতিনিধি তাদের মাধ্যমে জনগণের প্রত্যাশাটার প্রতিফলন হবে। এবং সেটি যদি খুব অ্যাক্টিভ থাকে এবং একটা অ্যাক্টিভ পার্লামেন্ট যখন থাকে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন থাকে, সেটা কিন্তু সার্বিকভাবে সাধারণ মানুষের, বিশেষ করে উদ্যোক্তা যারা রয়েছে, দেশি উদ্যোক্তা, বিদেশি উদ্যোক্তা, তাদের মধ্যে একটা ইতিবাচক বার্তা দেয়। সুতরাং এই ধরনের প্রক্রিয়া চলবে এবং এই ধরনের প্রক্রিয়া সবার স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ থাকবে, এটাই কিন্তু আসলে সাধারণ মানুষের একটা প্রত্যাশা। এবং সেই প্রত্যাশার জায়গা থেকে যেটা, সেটা হচ্ছে যে আপনি অর্থনীতির সাথে যেহেতু এটাকে একটু সংযুক্ত করতে বলছেন, তো এই জায়গাটাতে একটা বিষয় কিন্তু আমরা যদি একটু এখন দেখি যে অর্থনীতির জায়গায় একটা বিষয় আলোচনা কিন্তু যদি একেবারে দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে, আমি আসলে তিনটা বলবো। একটা হচ্ছে মূল্যস্ফীতির জায়গাটা, আরেকটি হচ্ছে ব্যক্তি খাতে যে বিনিয়োগ সেই জায়গাটা, এবং আরেকটি অবশ্যই এটার সাথেই সংযুক্ত, সেটা হচ্ছে জ্বালানির সক্ষমতা এবং জ্বালানি বিষয়ক নিরাপত্তার বিষয়টি। এখন এই তিনটি জায়গা কিন্তু সরকারের জন্য, এই তিনটি জায়গাকে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা যদি আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগটা, সেটা কিন্তু আবার জ্বালানির সাথে যেমন সংশ্লিষ্ট, সেটার সাথে কিন্তু সাধারণ মানুষের একটা আস্থার একটা জায়গা এবং বিনিয়োগকারীদের আস্থার সাথেও কিন্তু জড়িত, এবং সেই বিনিয়োগকারীদের আস্থার সাথে কিন্তু একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা এবং একটা অ্যাক্টিভ পার্লামেন্টারি সিস্টেম, সেই জিনিসটা কিন্তু জড়িত। সেই কারণেই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে পার্লামেন্টে সবকিছু খুব অ্যাক্টিভলি হবে এবং সেটা কিন্তু একটা বার্তা দেবে, এবং সেই বার্তার একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাবো আমাদের এফডিআই এর ক্ষেত্রে, আমাদের ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেই জায়গাটাতে। আপা, ধরেন যদি একদম সহজ করে বলি, মানে সবজির দাম, নিত্যপণ্যের দাম, সেটি কমছে না কেন? মানে এখন তো ধরেন সিন্ডিকেট সেই অর্থে নাই বলে সরকার দাবি করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার বলছে স্টেবল, উৎপাদন মোটামুটি ভালো আছে, আজকে অন্তত 3জন মন্ত্রী বলছে সারের কোনো সংকট নাই, তাহলে দ্রব্যমূল্য কমছে না কেন? আচ্ছা, এখন এটার উত্তর যদি এভাবে দেই, দ্রব্যমূল্যের বিষয়টা তো অনেক কিছুর সাথে জড়িত। তো আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের সাধারণত দেখা যায় যে আর্থিক নীতি কিছু থাকে, সেগুলোর মাধ্যমে আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের নীতি সুদের হার, সেগুলোর মাধ্যমে দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে সেটা খুব বেশি প্রভাব পড়ে না, যেটা আমরা দেখেছি। এর পাশাপাশি যেটা রাজস্ব নীতিতে আমরা দেখেছি যে বাজেটের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ছাড় দেওয়ার মাধ্যমে কিছু সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তৃতীয় যে জায়গাটা, সেই জায়গাটাই বলা যেতে পারে একটু অস্বচ্ছ জায়গা, সেটা হচ্ছে বাজার, সার্বিক বাজার ব্যবস্থাপনা। এবং এই সার্বিক বাজার ব্যবস্থাপনার যদি জায়গাটা আমরা দেখি, সেই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যে ক্রেতা, যিনি ঢাকা শহরে বসে একটা সবজি খাচ্ছেন আর ঝিনাইদহে যে সবজিটা উৎপাদিত হচ্ছে, সেই আমাদের মাঝখানে কিন্তু যে সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক এজেন্ট রয়েছে, অনেকেই কিন্তু রয়েছে, এবং এই মধ্যস্বত্বভোগী যে শব্দটা আমরা ব্যবহার করি, আপনি এখন সিন্ডিকেট বলেন কিংবা মধ্যস্বত্বভোগী বলেন, মোটা দাগে আমি বলবো যে চাঁদাবাজিও কি বলা যায় এখানে আপা? সবকিছু এটার সাথে সংশ্লিষ্ট, এবং এটার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, সেই জায়গাটাও তো জড়িত রয়েছে। এখন এই জায়গাটার মধ্যে সেই জায়গায় কিছুটা সুস্পষ্টভাবে এবং কিছুটা অস্পষ্টভাবে, সুস্পষ্টভাবে যেমন কিছু জিনিস, যেমন জ্বালানির মূল্য যদি বাড়ে তখন সে পরিবহন খরচ বাড়বে, স্টোরেজের ফ্যাসিলিটি যদি না থাকে, যদি বন্যা হয়, বর্ষা হয়, সেটা একটা বিষয়। আর অস্পষ্টভাবে যেটা, সেটা হচ্ছে যে আমি কিন্তু দেখি যে বিভিন্ন সময় কিন্তু দেখি যে অনেকেই গুদামজাত করে রাখছেন, কিংবা অনেকেই দেখা যাচ্ছে যে এই সাধারণ কৃষক কিন্তু এই যে টাকাটা আমি দিয়ে সবজিটা কিনছি, সে টাকাটা পাচ্ছেন। এখন এই দুজনের মাঝখানে ফারাকটা আমরা যত কমাতে পারবো, যত দুজনকে কাছাকাছি আনতে পারবো, তত কিন্তু আমাদের দ্রব্যমূল্যের মধ্যে বাজার ব্যবস্থাপনাটা যতটা সংগঠিত হবে। আমি একটু সালাউদ্দিন আইয়ুবী এমপি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এখন আপা অনেকগুলো কারণের কথা বললেন, এই আইন শৃঙ্খলা বলেন, মধ্যস্বত্বভোগী বলেন, কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত বিরোধী দল, এবং অনেক ভোট পাওয়া বিরোধী দল, অনেক ভোট পাওয়া সরকারি দল, তারপরেও কেন, মানে আপনি আমাকে, জনগণকে কেন স্বস্তি দিবেন না? কেন সবজি বেশিরভাগগুলোর দাম 100 টাকার উপরে থাকবে এখনো? দেখুন, আপনারা মনে থাকার কথা,
টিআইবি সরকারের 100 দিনের কাজের উপর একটা মূল্যায়ন প্রকাশ করেছিল। সেখানে তারা একেবারে শুরুতে একটা শিরোনাম একটা টার্ম করেছে, ম্যাক্সিমাম পত্রিকায় এটা এসেছে, যে এখন আমাদের পালা। অর্থাৎ সব কিছু ঠিক আছে, শুধু আমি থেকে আমাদের হয়েছে বা আমরা থেকে আমরা হয়েছে, হাত বদল হয়েছে। যে সিন্ডিকেট আগে ছিল, এই সিন্ডিকেট কি এখন বাজারে নাই? আছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, চেয়ার আগেরটাই আছে, যেই মাসোয়ারা উত্তোলন করা হয়তো সেটা উত্তোলন করা। আমি ছোট্ট একটা বলি, আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে যে অফিস থেকে, একটা অফিসে জমি রেজিস্ট্রি করে একটা অফিসে ভূমি অফিস, 800 ভূমি অফিস বলে আর কি, এটাতে 800 টাকা নেওয়া হয়তো, এইটা এখন এসে এটা দাঁড়িয়েছে 1600 টাকায়। এবং মোটামুটি একটা মানে ইয়ের ভিত্তিতে। এটা কি সরকারি ফি বাড়িয়েছে? না না, সরকারি না, এটা হলো তাদের একটা সমিতি আছে, আচ্ছা, সমিতির একটা দলিল লেখক সমিতি, এই টাইপের একটা সমিতি করেছে। এমপি হিসেবে আপনার তো দায় নিতে হবে, মানে করেছে, আপনি এটা ভাঙতে পারেন না। নিঃসন্দেহে আমি তো দায় নিয়েই বলছি, আমি দায়ের জায়গা থেকেই বলছি, জনগণ তো জানবে আজকে এটার মধ্য দিয়ে। এই যে বাড়লো, এইটা নিয়ে যদি নিয়ন্ত্রণ করা না যায়, এটা নিয়ে ব্যবস্থা না করা যায়, তাহলে জনগণ তো এটা নিয়ে খুব স্বাভাবিকভাবে সাফার করবে। আপনি আপনার এসিল্যান্ড বা ইউনোকে বলেন না এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এটা যে হয়েছে সেটা বললাম। তো আরেকটা ঘটনা বলি, আপনারা সম্ভবত আপনাদের টেলিভিশন বা অন্য কোনো টেলিভিশন একটা নিউজ করেছে, বগুড়া থেকে একটা পণ্য কারণ বাজারে আপনারা একটা রিপোর্ট করেছেন, 123 গুণ পর্যন্ত পণ্য মূল্য বেড়ে যাচ্ছে। এই যে রাস্তায় চাঁদাবাজি হয়, এই যে সিন্ডিকেট থাকে, একটা এর মধ্যে মানে বন্দি করে এই ফ্রেমের মধ্য দিয়ে পণ্যটাকে নিয়ন্ত্রণ করা হয়, এইটা সরকারকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারেনি। আমাদের ঢাকা 12 আসনের যিনি সংসদ সদস্য, আপনারা জানেন সংসদ কার্যালয় এবং কারণবাজার একই আসনের মধ্যে পড়েছে, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, একাধিক সাংবাদিক সম্মেলন করে বলেছেন, কারণবাজার মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির মিটিংয়ে তিনি বলেছেন একাধিকবার যে কারণবাজারে ধরে ধরে কোন পণ্যে কত টাকা চাঁদাবাজি হয় এবং কে কত টাকা কোথা থেকে চাঁদায় নেয়, এবং সেই চাঁদার সাথে ওই চাঁদা গ্রহণকারী উত্তোলনকারী ব্যক্তি থেকে শুরু করে লিডারদের কোন পর্যন্ত এটা পৌঁছায়, একেবারে লিখিত আকারে তিনি সেটা পেশ করেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা আবার সংসদে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনার এই লোকেরা এই জায়গায় চাঁদাবাজি করে, এটা আমি অফিসিয়ালি গণমাধ্যমকে বলেছি, এখন আপনাকে এটা বললাম। তিনি এটা শেষ করে গিয়ে সংসদে এটা আবার একটা ফাইলটা দিয়ে এসেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ব্যবস্থা গ্রহণ করেন, বাট আজ পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমি মনে করি এগুলো একটা লাইসেন্স দেওয়ার মতো, যে জনগণ যতটুকুই সাফার করে করুক, আমার কর্মীরা যেন এখান থেকে সুবিধাটা পায়। আসলে কি তাই? মানে এই চাঁদাবাজি আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেটার জন্য জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, বাড়তি দামে আমাকে সবজি কিনতে হবে, তেল কিনতে হবে। আচ্ছা দেখেন, সিন্ডিকেটের হাত বদল হয়েছে এই কথা তিনি বললেন। এখন আমরা তো আসলে সরকারি দলের কারো নামে অভিযোগ অনুযোগ শুনতেছি, এমন না যে বিরোধী দলে যারা আসছে তারা ফেরেস্তা, তাদের নামে কোনো অভিযোগ নাই। জামাতের অসংখ্য নেতাদের বিরুদ্ধে, শিবিরের নেতাদের বিরুদ্ধে আমরা গণমাধ্যমে প্রায়ই সংবাদ দেখছি, অভিযোগ দেখছি, কোনো এমপি তার মেয়ের নামে অনুদান দিচ্ছে, এমনকি আরো অনেক ঘটনা আমরা দেখেছি। সেটা তো দুর্নীতি, কিন্তু সেটার কারণে কি জিনিসপত্রের দাম বাড়বে? আচ্ছা, সেটা উত্তর দিই আমি। তো সিন্ডিকেটের কথা তিনি বলছিলেন যে আসলে এগুলো আসলে বাংলাদেশে একটি সার্বজনীন সমস্যা আছে, এবং এটি ইন্টারিম সরকারের সময়ও তারা আসলে এই সিন্ডিকেট আসলে কারা চালায় বিভিন্ন সেক্টরে তারা বের করতে পারে নাই। আর বিএনপি সরকার মাত্র 6 মাস দায়িত্ব গ্রহণ করেছে, যেটি আসলে 16 বছর ধরে সৃষ্টি হয়েছিল, সেটি চাইলেই বিএনপি সরকার 6 মাসে ভাঙতে পারবে না। এবং এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী, এবং এই চাঁদাবাজি সিন্ডিকেট এটা বাংলাদেশের সার্বজনীন সমস্যা। এটা স্বাধীনতার আগেও ছিল, পরেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতে কিছুটা কমিয়ে আনা যাবে, কিন্তু এটা আসলে বন্ধ করা খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে। দেখেন আমার এলাকায় যদি উনি যে বললেন যে দলিল লেখক সমিতি, আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি, তাই না? আমি তো এলাকার এমপি নির্বাচিত হতে পারিনি, আর ভাই এমপি নির্বাচিত হতে পেরেছে। ওইখানেও একটা গ্রুপ কিন্তু দলিল লেখক সমিতি গঠন করতে চেয়েছিল, কিন্তু আমি সেটা গঠন করতে হতে দিইনি, এবং আমি প্রশাসনকে বলেছি যে এরকম কোনো কিছু যদি হয় তাহলে তাকে আপনি আইনের আওতায় আনবেন। তো আমার প্রশ্ন হলো যে ভাই যেহেতু একজন এমপি, তিনি যদি আসলে এইগুলো বন্ধ করতে না পারেন, তাহলে তো তাকে আসলে দায়িত্ব থেকে জনগণের খুব বেশি উপকার হচ্ছে না। এটা আপনাকে বলা হয়েছে?
না আপনি যেটা আপনি বলা হয় বন্ধ না কর- সেটা নিয়ে না, অন্তত আমি- মন্তব্য করা আপনি- না আপনি বন্ধ করতে পারলে তো ধন্যবাদ। এইটুকু আপনি ইয়ে উত্তর দিয়ে থাকা দেন দরকার তাহলে। ভাই। আমি আমার- বললাম যে মন্ত্রী পরিষদ যেটা হয়েছে এটা কোনো ভ্যালিডিটি নাই, এটা নিয়ে আপনি বিস্তার আলোচনা করলেন, এটা আসলে না, আমি বলছি যে আপনি যেটা এইগুলো বললেন, আপনি আসলে বন্ধ করতে পারলে এইগুলো- উত্তর দেন। এইসব আমি তো বললাম ইতিমধ্যে এটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আচ্ছা, ব্যবস্থা কিন্তু গ্রহণ ওনাকে করেছেন, উনি ঠিক আছে, বলার সাথে তো বলা হয়েছে। বন্ধ করা গেছে কিনা? হ্যাঁ, আচ্ছা, একেবারে বন্ধ করলে তো ভালো। বন্ধ করলে তার মানে কি? তার মানে দেশে আপনি তো প্রশাসন আপনাকে সহযোগিতা করেছে। করতে হবে, না সেটাই করতে তো হবে কথা। কোথায়? তার মানে কি? তার মানে সমস্যাগুলো তো সমাধান হচ্ছে। তার মানে আপনি যেটা বলতেছেন যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান আপনি করতে পেরেছেন, মানে কি প্রশাসন আপনাকে সহযোগিতা করছে। ঠিক একইভাবে সাইবুল ভাইয়ের কথা বললেন, যিনি কারণ বাজারে, জি। জি ওইখানকার এমপি। আমার কথা হলো যে আপনি আয়ুব ভাই যদি সমস্যার সমাধান করতে পারেন, সাইবুল ভাই কেন পারতেছেন না? আমার কথা হলো যে আপনারা কারণ জনগণের হচ্ছে ভোটে, ঢাকা এটা মেন শহর। না না ওইটা গাজীপুর আর জি। এটা ঢাকা। ঢাকা এবং গাজীপুরের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আমার কথা হলো যে আপনি সরকারি দলের এমপি হন, অর্থাৎ বিএনপির হন, আর আপনি জামাতের হন বা এনসিপির হন, প্রশাসন আপনাকে সহযোগিতা করতে বাধ্য। এবং ওই এলাকার দুর্নীতি, অন্যায়, অপরাধ বন্ধ করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার এখতিয়ারের মধ্যে পড়ে। আপনি যদি এটা বন্ধ করতে না পারেন, আমি মনে করি যে এটা আপনারও ব্যর্থতা আছে, আপনার দুর্বলতা আছে। আচ্ছা, আরেকটু যে বিষয় আমি আগে বলতে চেয়েছিলাম, দেখেন মানুষ কিন্তু এখন যে প্রশ্ন তুলতেছে যে এখন কিছু আন্তর্জাতিক সংকট আছে, যেমন আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে অনেক পরে। ভারতে, পাকিস্তানে, অন্যান্য দেশে কিন্তু আগেই বাড়ানো 19 দিন হয়েছিল। পরে রাশেদ, জি 19 দিন পরে, এপ্রিলের 19 থেকে বেড়েছে। না সেটি তো সরকার কিন্তু চেষ্টা করেছিল কিভাবে দাম না বাড়িয়ে অনেকটা ভর্তুকি দিয়ে জনগণ যাতে কষ্ট না পায়। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে যে সংকট, এই সংকটের জন্য তো আসলে আমাদের অপোজিশনে যারা আছে তারা বিএনপিকে দায়ী করছে। এই যে টার্মিনালের কথা আপনি বললেন, সেটা যে আসলে পুড়ে গেল, নানানমুখী চক্রান্ত ষড়যন্ত্র থাকতে পারে, সে বিষয়ে আমি আর না বলি। তো সরকারকে আসলে নানানমুখী চক্রান্ত মোকাবেলা করতে হচ্ছে। একদিকে ফ্যাসিবাদের যারা দশররা এখনো পর্যন্ত সবাইকে তো আর নির্মূল করা যায়নি, কোথাও কোথাও তারা রয়েছে, ব্যবসা বাণিজ্য ঠিক মতন তারা চালিয়ে যাচ্ছে। সরকার চাইলেই সবার ব্যবসা বাণিজ্য একদিনে বন্ধ করতে পারে না, যে কারণে সরকার তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতেছে, বিরোধী দলের চ্যালেঞ্জ গ্রহণ করতেছে। এখন এই জন্য মানুষ, ঠিক আছে, মানুষ কিন্তু সচেতন। যেমন গণ অভ্যুত্থানের একটা পক্ষ সরকারের রয়েছে, আর একটা পক্ষ বিরোধী দলে রয়েছে, যে কারণে সরকারের 6 মাসের মূল্যায়নের পাশাপাশি মানুষ এখন বিরোধী দলের 6 মাসের মূল্যায়ন সম্পর্কে জানতে চায় যে 6 মাসে আপনারা সরকারকে ব্যর্থ করতে আন্দোলন করেছেন নাকি সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করেছে। 6 মাসে জামাত ইসলাম, এনসিপি সরকারকে কোনো একটা কাজে সহযোগিতা করেছে? প্রত্যেকটা কাজে তারা ভেটো দিয়েছে, বাধা দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সহযোগিতা করেছে। আচ্ছা দেখেন, কর্নেল অলি আহমেদ শুরুতে দেখেন আমার জামাত ইসলাম কি বলেছিল। জামাত ইসলাম বলল যে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিব না, কিন্তু কর্নেল অলি আহমেদকে জামাতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি যদি আমাদের জোটে আসেন, আমরা যদি ক্ষমতায় যাই, সেক্ষেত্রে আপনাকে আমরা রাষ্ট্রপতি বানাবো। এখন কর্নেল অলি আহমেদ এক প্রকার জোর করেই জামাতকে নির্বাচনে যেতে বাধ্য করেছে। হান্নান মাসুদের বক্তব্যটা শুনেছেন? হান্নান মাসুদ কি বলেছে যে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে আমরা ভুল করেছি। তার মানে কি? এই যে তাদের সমন্বয়হীনতা, আমার কাছে মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় জামাত এবং এনসি বা 11 দলীয় জোট বা বিরোধী দল তারা অংশ নিয়েছে। এখন থেকে যদি সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় এই সরকারকে সহযোগিতা করে, তাহলে এই যে সংকটগুলো দেখতেছেন, বিদ্যুৎ বা গ্যাস, এই জাতীয় সংকটগুলো, এগুলো অচিরেই সমাধান করা সম্ভব। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। ম্যাডাম, প্রথম আলোর একটি খবর বলছে যে রংপুরের ঘটনাকে উল্লেখ করে, একই পরিবারের 4 জন নিহতের কথা আপনি জানেন, যে 24 ফেব্রুয়ারি থেকে 24 আগস্ট এই কয় মাসে, অর্থাৎ 6 মাসে 18টি ঘটনা ঘটেছে, যেখানে 47 জনকে খুন করা হয়েছে। মানে খুনের এটা ধরনটা বলা হচ্ছে একটু ভয়ঙ্কর ধরনের খুন। বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলছেন যে অপরাধ দমনে রাতারাতি আসলে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন? আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত আমাদের এই জীবদ্দশায় দেখা সবচেয়ে স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে পাওয়ারফুল স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। ফলে তারপরেও সরকারের সঙ্গে সরকারের ব্যাপক জনপ্রিয়তা আছে, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য খুন কেন হচ্ছে? একটা বিষয় হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেটা খুব জরুরি, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত, কিছু কিছু গুরুত্বপূর্ণ কেসের ক্ষেত্রে খুব দ্রুত আলাদা সেলের মাধ্যমে পুরো বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করে একটা বার্তা দেওয়া, যে যাতে করে এগুলোর আর রিপিটেশন না হয়। হ্যাঁ, মানে একটা দৃষ্টান্ত তৈরি করা, এবং সেই দৃষ্টান্তটা যখন খুব, যেমন আমরা যখন দেখি যে খুব দ্রুত
প্রক্রিয়াটা, কারণ বিচার যত বেশি দীর্ঘায়িত হয়, আমরা জানি যে বিচারিক প্রক্রিয়াগুলোর মধ্যে অনেক ধাপ রয়েছে, সেই ধাপগুলো ফলো করতে হয়, সেটা স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই জায়গাগুলোকে সুনির্দিষ্ট করে সেগুলো খুব দ্রুত যখন একটা এই বিচার প্রক্রিয়ার মধ্যে যাবে এবং দ্রুত যখন শাস্তিটা নিশ্চিত হবে যে দোষী তার, তখন কিন্তু একটা বার্তা যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই বার্তাটা যাওয়ার পাশাপাশি সেটা হচ্ছে যে দেখা দরকার যে এগুলো আসলে এই ধরনের বিভিন্ন অপরাধের যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে উৎসগুলো দেখা দরকার। আমরা অনেক সময় অপরাধের শাস্তি, এটা তো অবশ্যই জরুরি, এবং এই শাস্তিটা কিন্তু অপরাধের উৎসটাকে কমাতে সাহায্য করে, কারণ মানুষকে, যারা অপরাধী তাদেরকে নিরুৎসাহিত করছে। এবং এই পুরো প্রক্রিয়ার সাথে আইন শৃঙ্খলা বাহিনী যারা জড়িত রয়েছেন, তাদেরকে পুরো প্রক্রিয়ার সাথে একটু দেখার দরকার আছে, অ্যানালাইসিসের দরকার আছে, যে তাদেরকে কিভাবে এই প্রক্রিয়াগুলোর সাথে জবাবদিহিতাটা বাড়ানো যায়। কারণ আমাদের একটা বড় বিষয়, আমরা সবসময় যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে জবাবদিহিতার বিষয়টা খুব কম, এবং সেই কারণে দেখা যায় যে একটা তো হচ্ছে বিচারিক প্রক্রিয়ার ব্যাপারটা, আরেকটা হচ্ছে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কোনো গাফিলতির কারণে কোনো জায়গায় কোনো কারণে বিচারিক প্রক্রিয়া বা অপরাধী পালিয়ে যাচ্ছে কিনা, বা অপরাধটাকে সংগঠিত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখা যাচ্ছে কিনা, সেই জিনিসগুলো যদি আমরা দেখতে পাই, সেই জিনিসগুলোর জন্য তাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। অন্তত এই দুটো জিনিস যদি আমরা খুব শক্তভাবে করতে পারি, তাহলে আমার ধারণা যে কিছুটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাবো। আর এর পাশাপাশি অবশ্যই সোশিও ইকোনমিক অনেক বিষয় জড়িত আছে, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি, এই তিনটিতে একসাথে কাজ করে, এবং এর সাথে অপরাধ বিজ্ঞানটাও জড়িত আছে। সবগুলোকে একসাথে নিয়ে আসলে দেখার দরকার। জি, রাশেদ, আপনি নিশ্চয়ই প্রথম আলোর এই রিপোর্টটি পড়েছেন, একের পর এক ভয়ঙ্কর খুন, এবং নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জবাবও পড়েছেন আপনি। উনি বলেছেন যে অপরাধ দমনের রাতারাতি পরিবর্তন আশা করা ঠিক হবে না। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি ভালো, রাশেদ? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মানুষ উদ্বিগ্ন হয়, মানুষের বেশ প্রশ্নও আছে, মানুষের দুশ্চিন্তাও আছে। কিন্তু কথা হলো যে একটি অপরাধ সংগঠিত হওয়ার পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা অপরাধী, সেই অপরাধীদেরকে আসলে গ্রেপ্তার করার চেষ্টা করে কিনা, গ্রেপ্তার করে কিনা, বা বিচারগুলো হয় কিনা। যেমন শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে 8 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করেছিল। এই গ্রেপ্তার করার পরেও জামাত এবং শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। অর্থাৎ পরিকল্পিতভাবে আসলে পরিস্থিতি খারাপ, এটা অনেক সময় দেখানো হয়। যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারা দুজনেই কিন্তু কাজ করতেছেন। এবং যেখানেই অপরাধ হচ্ছে, এখন বাংলাদেশে কি ফেরেশতারা বাস করে নাকি? বাংলাদেশে কি আগে অপরাধ হয়নি? মানে বিএনপি ক্ষমতায় আসার পরে কি অপরাধ বেড়ে গেছে? ইন্টারিমের সময় কি মব হয়নি? বরং মব তো এখন অনেকটা বন্ধ আছে। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না সেটা আমি বলবো না, অবশ্যই ঘটছে, কিন্তু এখন তো ইন্টারিমের সময় তো এরকম খুন হয়েছে, পারিবারিক খুন, তাই না? ইন্টারিম তো একটা দুর্বল সরকার ছিল। দুর্বল সরকার ঠিক আছে, এটা নির্বাচিত সরকার, কিন্তু বহুমুখী চ্যালেঞ্জ তো রয়েছে। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে জামাত। আওয়ামী লীগ এবং জামাতের ভাষা তো একই রকম, আচরণ একই রকম, হুমকি একই রকম। তাদের ফেসবুক পেজ দেখেন আর আওয়ামী লীগের ফেসবুক পেজ দেখেন, জামাত এবং এনসিপি এবং এই যে আওয়ামী লীগ সব এখন একাকার হয়ে গেছে। এই যে দেখেন, এখন এই সরকার নানানমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে, এর আগে আপনি কি করছেন? এর আগে 3 মাস আপনি লং মার্চ করবেন, মানে কি শেখ হাসিনা ফেরার সমস্ত পথ জামাত এবং এনসিপি তৈরি করতেছে। তো এই সংকটগুলো তো জামাত তৈরি করতেছে, এনসিপি তৈরি করতেছে, সরকারকে কোথায় সহযোগিতা করতেছে? জামাতের লাভ আছে, জামাত ক্ষমতায় যাবে। জামাত তো নিজেই বলছে যে তারা দেশ চালাইতে ব্যর্থ, তারা পারতেছে না। যেখানে বিএনপি যদি দেশ চালাইতে ব্যর্থ হয়, জামাত ক্ষমতায় গেলে জামাত তো একদিনও দেশ চালাইতে পারবে না। এটা কেন জামাত বোঝে না? যেখানে বিএনপির অতীত অভিজ্ঞতা আছে, আন্তর্জাতিক সংকটকে পুঁজি করে, আপনি জাতীয় সংকটকে পুঁজি করে আপনি সরকার পতনের জন্য লং মার্চ শুরু করলেন। কি ইস্যুতে? আপনি বলছেন জুলাই জাতীয় সনদ এবং গণভোট। জুলাই জাতীয় সনদ গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করে নাই? আমার কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণাকে পুঁজি করে কি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত বিরোধী দল তারা কি এইভাবে লং মার্চ করতে পারে? তারা কি এইভাবে সরকার পতনের হুমকি দিতে পারে? যেখানে তাদের দায়িত্ব ছিল মানুষকে বোঝানো যে হ্যাঁ, আমাদের ভিতরে ভিন্ন মত ছিল, বিএনপির ভিন্ন মত ছিল। ইন্টারিম সরকার আমাদের স্বাক্ষর করিয়েছে। জামাত ইসলাম কি বলেছিল ওই সময়? যে আমরা পিআর ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না, বলে নাই? এরপরের দিন সকালে গিয়ে তারা স্বাক্ষর করলো কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। সর্বশেষ কথা হলো যে জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে মানুষের ঐক্যমত আছে। সেই ঐক্যমতটা হলো স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি সরকার বাস্তবায়ন করবে। আপনারা বলতেছেন এই সমস্যা জুলাই জাতীয় সনদের কারণে, এই সমস্যা জুলাই জাতীয় সনদের কারণে, মানে এটা তো আসলে হইতে পারে না। আচ্ছা, আমরা আরেকটা ইস্যুতে আপনার সঙ্গে কথা বলবো, তার আগে আমি একটু এমপি সাহেবের কাছে সালাউদ্দিন আইবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদেরই বা ভূমিকা কি? দেখুন,
আমার রাশেদ ভাই তো আসলে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথাই বলি, মহিউদ্দিন খান আলমগীর। খান আলমগীর। তিনি যখন সাভারে রানা প্লাজা ভাঙচুর হলো তখন বলছিল যে জামাত শিবির এটা ঝাঁকি দিয়ে ভেঙে ফেলছে। কোথায় আপনি প্রশ্ন করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কি হলো, উনি বলতেছে লং মার্চের কারণে সব আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। না না, আমি সেটা বলি আসলে এই এই মানে এই একবিংশ শতাব্দীতে এসে এরকম জাতীয় টেলিভিশনে এই ধরনের কথাবার্তা, এগুলো মানুষ কোনোভাবেই ভালোভাবে নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কতখানি সন্তুষ্ট? এই প্রসঙ্গে আসছি। দেখেন, এবার আসি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরই জামাত ইসলামী একাধিকবার সংসদে কথা বলেছে, এবং এই যে লং মার্চ হবে, লং মার্চে যে কয়েকটা ইস্যু আছে তার মধ্যে অন্যতম ইস্যু হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারের পদক্ষেপ। কি পদক্ষেপ নেবে সরকার, সেটা নিয়ে জামাত ইসলামী স্পেসিফিক যে কাজ করেছে, এক নম্বর হলো পুলিশ সংস্কার কমিশন দ্রুত বাস্তবায়ন করা। সরকার এটাকে অকার্যকর করেছে, ল্যাপস করেছে। আপনারা জানেন যে কয়েকটা ল্যাপস করেছে তার মধ্যে এটা এরকম। সবচেয়ে বেশি জরুরি হলো পুলিশের সংস্কার। আপনারা যারা তৃণমূলে মানে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত নন, আপনারা, আমি মনে করি যে আপনারা আমার চেয়ে একটু কম ভুক্তভোগী এই ইস্যুতে। প্রতিদিন সকাল সন্ধ্যা শত শত ফোন আসে মানুষের, এই সমস্যা সেই সমস্যা, ইচ অ্যান্ড এভরিথিং রিলেটেড টু আইন শৃঙ্খলা বাহিনী, সব কিছুর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত। এবং ম্যাক্সিমাম জায়গায় জনগণ যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, রাজনৈতিক বলেন অথবা পারিবারিক বলেন, সামাজিক বলেন, এগুলোর সাথে পুলিশের একটা এঙ্গেজমেন্ট আছে বাংলাদেশে। এটা খুব স্বাভাবিকভাবে, যেহেতু পুলিশ একেবারে প্রত্যেকটা ইউনিয়নে না আলাদা আলাদা বিট অফিসার আছে, প্রত্যেকটা বিট অফিসারের প্রতিদিন কোনো না কোনো জায়গায় ডিল করতে হয়। তাদের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার কি হয়েছে? কোনো ধরনের সংস্কার এই সরকার এখন পর্যন্ত হাত দেয়। এক, পুলিশ সংস্কার কমিশন দ্রুত শেষ করতে হবে। জামাত ইসলামী শেষ করে, জামাত ইসলামী বা বিরোধী দল বারবার বলেছে সরকার এটাতে হাত দেয়নি। দুই, বিচার বিভাগের স্বাধীনতা। যদি বিচার না হয়, আমি ওনার সাথে একমত হয়ে বলতে চাই, বিচার যদি সঠিকভাবে না হয়, আপনি কিভাবে পরবর্তী অপরাধ ঘটবে না এটা নিশ্চয়তা দিবেন? বিচার বিভাগকে এভাবে পরাধীন করার জন্য বর্তমান সরকার একটা মানে উদ্যোগ ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছিল, সেটা অকার্যকর করে দিয়েছে। আপনারা সচিবালয়কে স্থগিত করেছে, আপনি দেখেছেন। তার মানে বিচার বিভাগ স্বাধীন না হলে এটা সম্ভব না। এবার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটা জবাবও দিয়েছেন। আমি তো মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার, আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার সময়টুকু স্বরাষ্ট্রমন্ত্রী নাই। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ নিয়ে, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক কাজ নিয়ে এত ব্যস্ত, রাজনীতি নিয়ে এত ব্যস্ত, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে কাজ, না কিন্তু প্রতিদিন মন্ত্রণালয়ে যান ভাই, আমরা তো দেখি আপনারা দেখেন মন্ত্রণালয়ে যান, বৈঠক করেন, থানা পরিদর্শন করেন। মন্ত্রণালয়ের ইফেক্ট একটা পর্যায় পর্যন্ত পৌঁছা, এটা আমরা বুঝি। আপনারা মন্ত্রণালয়ে ওইখানে তার ছবি দেখেন আর আমরা তার কাজ দেখি। কাজ দেখে বলছি তিনি আসলে কোনো কাজ করার মতো সময় সুযোগ, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, সামর্থ্য রাখেন। জি আপা, খুব ছোট্ট করে আরেকটা বিষয় আলোচনা, সময় পাচ্ছি না। আপনি নিশ্চয়ই সেই ফোনটা শুনেছেন, তো তোমরা লিখবা আমরা পিটাবো আর আরো তো মারবো, তুমি নিজেও তৈরি থেকো। এক সাংবাদিকের সঙ্গে যুব দলের একজন নেতার কথোপকথন, কিংবা ধরেন প্রতিমন্ত্রীর একজনের তার নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন কার এত জ্বালা, আবার 2008 সেই 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন, এইসব রেফারেন্স দেওয়া, এইসব জায়গা থেকে কি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে একটা আলোচনার সুযোগ আসছে? যদিও প্রধানমন্ত্রী নিজে তারকে ব্যঙ্গ করা কার্টুন শেয়ার দিয়েছেন আগেও, তিনি গণমাধ্যমকে মন খুলে কথা বলার কথা বলেছেন, যেটি যদি তথ্য নির্ভর হয়। বিপরীতে কারো কারো এই আচরণ কি গণমাধ্যমের স্বাধীনতার জন্য খানিকটা হুমকিও? আমরা আশা করব যে এই বিষয়গুলো হবে না। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, আমরা যখন একটা গণতন্ত্রের কথা বলি তখন ভিন্ন মত থাকতে পারে। একটা হচ্ছে ভিন্ন মত, ভিন্ন মতের সেটার একটা সৌন্দর্য আছে, এবং সেই জিনিসটা আসলে সাংবাদিকরা যদি সেটা তুলে ধরেন, সেটাকে সম্মান করা, সেটার সংস্কৃতির থেকে আমরা যেতে চাই, এবং আমরা আশা করি যে সেই সংস্কৃতিতে আমরা যাব এবং যাচ্ছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকের চারিত্রিকভাবে তাকে বিভিন্ন ধরনের কালিমা লেপন করবার চেষ্টা, বা অনেকভাবে তাকে সামাজিকভাবে হেয় করবার চেষ্টা, সেই জায়গাটাতে যেটা সাংবাদিক যারা তাদেরকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দায়িত্বশীল একটা আচরণ, এবং অন্য যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদেরকেও দায়িত্বশীল আচরণ করা। তবে সমালোচনা থাকবে, গণতন্ত্রের সৌন্দর্যই সেটি। জি রাশেদ খান, ধরেন আমি তো আগে দুটো ঘটনার কথা বললাম, আমাদের নতুন তথ্যমন্ত্রীকে
তার সংবাদ সম্মেলনে তার অন্য পরিচয় দিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি সেখানে প্রফেশনাল প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন। এখন তথ্যমন্ত্রী যখন পরামর্শ দেন, সেটিতে আসলে শুধু পরামর্শ থাকে না, কিন্তু এই মানে আন্দালিব রহমান পার্থকে আমরা সংসদে আগেও দেখেছি কঠোরভাবে তৎকালীন সরকারের সমালোচনা করতে, মানে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি। তাহলে তিনি যদি ওই পরিবারের সমালোচনা করতে পারেন, তাকে একটা প্রশ্ন করলে তিনি কেন সেটিতে বিরক্ত হবেন? বা দেখেন, আমি এ বিষয়ে আমাদের তথ্যমন্ত্রীর সাথে গতকাল কথা বলেছি। তো যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমের সংবাদে দেখলাম, সাংবাদিকের প্রশ্ন ছিল এরকম যে আপনার আত্মীয় শেখ হাসিনা দেশে কবে ফিরবে, তাই না? আচ্ছা, আমাদের দেশে তো এরকম আছে যে এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে, আর এক ভাই জামাত করে, আছে না? এরকম কালচার তো আছে। আমি ধরেই নিলাম যে আমাদের তথ্যমন্ত্রীর আত্মীয় শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনার সাথে কি তিনি রাজনীতি করেছেন, নাকি তার সাথে জোটে ছিলেন? জুলাই গণঅভ্যুত্থানের সময় এক্স্যাক্টলি জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। ওই সাংবাদিক তিনি আসলে কোন ধরনের সাংবাদিকতার ম্যানার মেনে এই প্রশ্ন করলেন, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনার নির্দেশনায় আন্দালিব রহমান পার্থ ভাইকে অ্যারেস্ট করলো, সেখানে হাসিনার আত্মীয়, এই শব্দগুলো তো ভাই সাংবাদিকতার মধ্যে পড়ে না। এবং তিনি খুব ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন যে আপনি যে প্রশ্ন করলেন এটা তো আসলে আপনার প্রফেশনালিজমের মধ্যে পড়ে কিনা আপনি চিন্তা করেন। তিনি কোনো হুমকি দেননি, জোরালো ভাষায় কথা বলেননি, রাজনৈতিক ভাষায় কথা বলেননি। আর প্রতিমন্ত্রী মহোদয় বা যুবদল নেতার যে ফোন আলাপ, আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য যেটি আসলে দেখেন, আমার কাছে মনে হয় যে একদম সাংবাদিক সম্মেলনটা শেষের দিকে একজন প্রশ্নের প্রেক্ষিতে তিনি এই ধরনের কথা বলেছেন। বাট আমি আসলে সে বিষয়ে মন্তব্য করতে চাই না। বাট সাংবাদিকদেরকে খুব শান্তভাবে ডিল করা সকলের উচিত। আমি একটি বিষয়ে যদি 30 সেকেন্ডে শেষ করি, আর সময় আছে 30 সেকেন্ড, আমি যদি ওনাকে পারি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনার যদি কিছু স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাকে 10 সেকেন্ড বলতে দিন। হ্যাঁ, আমি বলতে চাই, এটার সাথে অ্যাড করতে চাই, গত 2 দিন আগে ডেইলি ওয়াদা নামক, আপনারা জানেন নতুন একটা পত্রিকা এসেছে, সেই পত্রিকায় ব্রিজিং দ্য গ্যাপ এই নামে একটা উপসম্পাদকীয় ছাপা হয়েছিল। ডক্টর নকিবুর রহমান তিনি ছাপা দিয়ে, এই বিষয়টা ছিল হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তিনি 3.4 বিলিয়ন একটা টাকার যে সমঝোতা করে দিচ্ছেন একটা ব্রিজকে কেন্দ্র করে, সেটা নিয়ে করা হয়েছিল। সেটা যাতে সরিয়ে ফেলা হয়, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ফোন করেছেন, সেটা নিয়ে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই তথ্যগুলো আপনাদেরকে কে বলছে? এটা নিঃসন্দেহে সেই পত্রিকা তো প্রকাশ করে না, আপনারা কি বলেন না? আমি একটু বলি, শেষ ফোন করেছেন এবং উনাদের পক্ষ থেকে মানে যাদের ফোন দেওয়া দরকার ফোন করে এইটাকে, লেখাটাকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। তাহলে এখন কিছু লেখা যাবে না, সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না, সাংবাদিকরা আমি সেটাই বলবো। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা বা সামর্থ্য তার নাই। বাংলাদেশে এই যাবৎকালে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তার মধ্যে সবথেকে যোগ্য হলো তিনি। আপনারা যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন ছায়ামন্ত্রী হিসেবে, তিনি ইতিমধ্যে কিন্তু গুজব ছড়িয়েছেন। আর একটা বিষয়ে উত্তর দিতে হবে, সেটি হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সম্পর্কে যে কথা তিনি বললেন, সৈয়দ ইব্রাহিম। শোনেন, আমি তার সাথে কথা বলেছি, মূলত তার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান প্রতিবাদ বলতে উনি তো এখানে তুললেন, আমাকে শেষ করতে হবে। সেই প্রতিষ্ঠান এই ধরনের সহযোগিতা করে থাকে, এক ধরনের কনসালটেন্সি করে থাকে। ওই পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছিল, ওই সংবাদের তথ্য উপসম্পাদিকা, সেখানে ভুল তথ্য ছিল। দেখেন, গণমাধ্যমে এরকম অসংখ্য তথ্য কিন্তু ডিলিট করে। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।